ফিলসফি 11, ক্লাসের সংখ্যাটা হচ্ছে 2। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে ভারতীয় দর্শন কি। বোর্ডে আমি লিখে দিয়েছি, দেখো ভারতীয় দর্শন কি এবং ভারতীয় দর্শনের সঙ্গে পাশ্চাত্য দর্শনের যে পার্থক্য আছে সেই বিষয়টা নিয়েও আজকে আমি আলোচনা করব। তো তোমরা আজকের যে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কারণ দর্শনকে যখন আমরা ভাগ করেছি দুটো ভাগে, একটা পার্ট আমরা পেয়েছিলাম ভারতীয় দর্শন আর একটা পেয়েছিলাম আমরা পাশ্চাত্য দর্শন। তো আমরা আজকে প্রথমে শুরু করছি ভারতীয় দর্শন দিয়ে। আমরা পাশ্চাত্য দর্শন পরে পড়ব, আগে ভারতীয় দর্শন দিয়ে আমরা কিন্তু আজকের আমাদের আলোচনা শুরু করছি। ভারতীয় দর্শন কাকে বলে বা ভারতীয় দর্শন কি, এই বিষয়টা কিন্তু আমাদের জানা খুব প্রয়োজন। ভারতীয় দর্শন বলতে কি বোঝায়? আবার অনেকে ভারতীয় দর্শনকে হিন্দু দর্শনও বলে থাকে বা হিন্দুত্ব দর্শন বলে, কিন্তু কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি অবশ্যই দেব। তোমরা তার আগে ভিডিওটা অবশ্যই ফলো করবে এবং বোঝার চেষ্টা করবে। যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যে কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে একেবারে সহজভাবে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। তো দেখো, ভারতীয় দর্শনকে অনেকে আবার হিন্দু দর্শনও বলে। এই যে ভারতীয় দর্শন, ভারতীয় দর্শনকে অনেকে আবার হিন্দু দর্শন বলে। ভারতীয় দর্শনকে অনেকে আবার ভারতীয় দর্শন ইকুয়াল টু হিন্দু দর্শন। ভারতীয় দর্শন সংগ্রহ গ্রন্থে তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে যেখানে হিন্দু অহিন্দু সমগ্র সম্প্রদায় থাকবে, সম্প্রদায়ভুক্ত সমগ্র ভারতবাসী যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলতেই পারি যে এটা হলো হিন্দুত্ব দর্শন। তাহলে বলতে পারি আমরা হিন্দু দর্শন, তার আগে কিন্তু আমরা বলতে পারি না। হিন্দু যদি কোনো নির্দিষ্ট কোনো ধর্মকে বোঝানো হয় তাহলে তাকে আমরা বলতে পারি না। এবার দেখো, এই ভারতীয় দর্শনের সঙ্গে পাশ্চাত্য দর্শনের কিছু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলো কিন্তু আমি আলোচনা করব। হ্যাঁ, সেই পার্থক্যগুলো কি? প্রথমত বলি তোমাদের যে কর্মের দিক থেকে গুরুত্বপূর্ণ একটা পার্থক্য ভারতীয় দর্শনের সঙ্গে যে পাশ্চাত্য দর্শনের যে প্রভেদ। ভারতীয় দর্শন এবং ও পাশ্চাত্য দর্শন পার্থক্য। এক নাম্বার বললাম আমি কি, যে কর্মগত পার্থক্য। তাহলে আমি কি বললাম যে ভারতীয় দর্শন ও পাশ্চাত্য দর্শনের পার্থক্যের মধ্যে প্রথম পার্থক্যটা হচ্ছে কর্মগত পার্থক্য। দেখো, কর্মগত পার্থক্য কি? ভারতীয় দর্শনে দু প্রকার কর্মকে স্বীকার করা হয়েছে, সকাম কর্ম আর নিষ্কাম কর্ম। এই দুটো কর্মকে কিন্তু ভারতীয় দর্শনে স্বীকার করে নেওয়া হয়েছে। অপরদিকে পাশ্চাত্য দর্শনে কিন্তু কেবলমাত্র সকাম কর্মকে তারা হয়তো স্বীকার করেছেন, কিন্তু নিষ্কাম কর্ম বলে কিছু নেই বা নিষ্কাম কর্মকে কিন্তু তারা গুরুত্ব দেয়নি পাশ্চাত্য দর্শনে। ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি দেখো, 2 নম্বরে যদি বলি আমরা দৃষ্টিভঙ্গি, ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে ভাবগত দৃষ্টিভঙ্গি। মনে রাখতে হবে যে ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে ভাবগত দৃষ্টিভঙ্গি, আর পাশ্চাত্য দর্শনের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে কি না বস্তুগত দৃষ্টিভঙ্গি। বস্তু, আমাদের যত বস্তু দেখা যায় সেই বস্তুগত দৃষ্টিভঙ্গি হচ্ছে পাশ্চাত্য দর্শন। মনে রাখতে হবে যে পাশ্চাত্য দর্শনের দৃষ্টিভঙ্গি হচ্ছে খণ্ডিত। আর একটা পার্থক্য যদি বলি আমরা, যে
পাশ্চাত্য দর্শনের দৃষ্টিভঙ্গি হচ্ছে খণ্ডিত আর ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হচ্ছে সমন্বয়ী। তাহলে কি বললাম যে পাশ্চাত্য দর্শনের দৃষ্টিভঙ্গি হচ্ছে খণ্ডিত আর ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হচ্ছে কি সমন্বয়ী। আরো গুরুত্বপূর্ণ পার্থক্য তোমাদের বলি, ভারতীয় দর্শন কেবল জ্ঞান চর্চা করে না, ভারতীয় দর্শন জীবন চর্চাও করে। অর্থাৎ জীবন যাপন কিভাবে করতে হয় তার পদ্ধতি সত্য, শীত, সুন্দর, কল্যাণময় হলো ভারতীয় দর্শনের অভীষ্ট। কিন্তু অন্যদিকে পাশ্চাত্য দর্শন হচ্ছে তত্ত্ব দর্শন। এই দর্শনে জীবনকে তেমনি কিন্তু প্রভাবিত করে না। পাশ্চাত্য দর্শনে কিন্তু জীবনকে সেইভাবে প্রভাবিত করে না। পাশ্চাত্য দর্শন সত্যকে জানাই হলো এই দর্শনের অভীষ্ট। তাহলে দেখো ভারতীয় দর্শনের সঙ্গে পাশ্চাত্য দর্শনের কতটা প্রভেদ রয়েছে। প্রথমেই আমি বলেছি যে ভারতীয় দর্শন কিন্তু সকাম কর্ম নিষ্কাম কর্ম অর্থাৎ কর্মবাদে বিশ্বাস করে। তারা সকাম কর্ম মানে জানি আমরা যে ব্যক্তি যখন কোনো কিছু পাওয়ার জন্য কোনো কর্ম করে, হ্যাঁ, অর্থাৎ কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে কোনো কিছু কর্ম করে তখন সকাম কর্ম বলা হয়। আর নিষ্কাম কর্ম তো আমরা জানি যে ব্যক্তি যখন কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্যে যখন অর্থাৎ আকাঙ্ক্ষা বর্জন যে কর্ম সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় দর্শনের সঙ্গে পাশ্চাত্য দর্শনের কিন্তু অনেক প্রভেদ আছে। তো তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন অনেক সময় আসে ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য, সেখানে তোমরা কিন্তু এই সমস্ত উত্তরগুলো কিন্তু করতেই পারো। তবে মনে রাখতে হবে যে ভারতীয় দর্শনে কিন্তু মোক্ষকে পরম পুরুষার্থ বলে কিন্তু স্বীকার করেছে। ভারতীয় দর্শনে যতগুলো আমাদের দর্শন রয়েছে, কি চারবাক, বৌদ্ধ, জৈন, আমরা এদিকে সাংখ্য দর্শন, বৌদ্ধ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, মীমাংসা দর্শন, বেদান্ত দর্শন, সব দর্শনেই কিন্তু তাদের মূল যে বিষয় বা তারা যে বিষয়টাকে খোঁজার চেষ্টা করছে সেটা হচ্ছে মানুষের মুক্তি বা পরম পুরুষার্থ, যেটা আমরা বলি মুক্তি বা মোক্ষ। সেই মোক্ষকে কিন্তু প্রত্যেক দর্শনে খোঁজার চেষ্টা করছে। বিভিন্ন নামে তারা অভিহিত করেছে। ন্যায় দর্শন তারা কেউ বলছেন মুখ্য, কেউ বলছেন যে নিঃশ্রেয়স, কেউ বলছেন নির্বাণ, এইভাবে তারা বিভিন্ন নাম দিয়েছেন, কিন্তু মূল হচ্ছে যে মোক্ষকে তারা কিন্তু পরম পুরুষার্থ বলেছে। তাহলে আজকে আমাদের যে বিষয়টা ছিল ভারতীয় দর্শন কি, আমরা ভারতীয় দর্শন কথাটা অর্থ আমরা জেনেছি। আর ছিল কি ভারতীয় দর্শনের সঙ্গে পাশ্চাত্য দর্শনের যে তুলনামূলক আলোচনা, সেটাও কিন্তু তোমাদের আমি আলোচনা করে দিলাম। তাহলে এই বিষয়গুলো তোমরা জাস্ট একটা প্রাথমিক তোমাদের মধ্যে একটা ধারণা জন্মাবে ভারতীয় দর্শন সম্পর্কে। তোমরা বিষয়টাকে শুধু দেখো এবং শোনো, তাহলে দেখবে তোমরা বিষয়টাকে আস্তে আস্তে একটু আয়ত্ত করতে পারবে। এই তো সবে তোমাদের দ্বিতীয় ক্লাস হলো, এরপরে আমি আরো ডিটেলস পরের যে টপিক আলোচনা থাকবে, বিষয় থাকবে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা আজকে এই অবধি আলোচনা করলাম, পরের দিন আমি নেক্সট বিষয় নিয়ে আলোচনা